দেখুন সরকার কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য বিভিন্ন বাজেটের সুযোগ দিয়েছে, কিন্তু এতে কোনো সাড়া আসে না। এর আগে দেখবেন 111 সরকারের সময় ট্রুথ কমিশন করে বলছে যে তুমি যদি তোমার অপরাধ ক্ষমা করো, সরকারকে নির্দিষ্ট একটা ট্যাক্স দাও, তাহলে তোমার সব অপরাধ মাপ। পরবর্তীতে দেখা গেল ট্রুথ কমিশনে যারা গিয়েছে তাদের বিরুদ্ধে পত্র পত্রিকা থেকে শুরু করে গণমাধ্যম এবং দুর্নীতি দমন কমিশন সবাই কিন্তু দুটো হামলায় পড়ছে। এখন যদি আপনি সেই ধরনের উদ্যোগ নেন, সে অভিজ্ঞতা থেকে কিন্তু কেউ আর ট্রুথ কমিশনের মতো কোনো কমিশনে যাবে না। তার কারণ কি, অতীত অভিজ্ঞতা ভালো না। তো এখন ধরেন সরকারিভাবে বেসরকারিভাবে কালো টাকা সাদা করার সুযোগ, তারপরে আপনার ওই যে আন্ডারগ্রাউন্ড ইকোনমি, তারপর বিভিন্নভাবে ইনফরমাল ইকোনমি, বিভিন্নভাবে কিন্তু এসব টাকাগুলিকে সাদা করার বা বিনিয়োগ করার, ওই ফ্ল্যাটে বিনিয়োগ করলে, জমিতে বিনিয়োগ করলে, হাউজিংয়ে বিনিয়োগ করলে বিভিন্নভাবে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। সুযোগ যে দেওয়া হয়নি তা না, তারপরে এক্ষেত্রে কিন্তু সফলতা খুব একটা আসে না। তো এক্ষেত্রে সরকারকে আশ্বস্ত করতে হবে যে তুমি যদি অবৈধ আয় করেও থাকো, সেটা তুমি দেশে রাখো, দেশে বিনিয়োগ করো। এখন ধরেন একটা সংস্থা বলল যে না, কারো কাছে যদি কালো টাকা থাকে সেটা সে বিনিয়োগ করলে বা সেটা সে ট্যাক্স দিয়ে যদি হোয়াইট করে, তাহলে তাকে আর ধরা হবে না। কিছুক্ষণ পরে যদি দুর্নীতি দমন কমিশন যায় ধরে, আবার যে এনবিআর ধরে, আবার যে আরেকটা সংস্থা ধরে, সিআইডি ধরে, তাহলে কিন্তু সে কালো টাকা সাদা করবে না। আপনি দেখেন এই যে 5 আগস্টের আগে ব্যাংকে কিন্তু তারল্যের ব্যাপক সংকট ছিল। হ্যাঁ, টাকা মানুষ কিন্তু, আপনি ভাই যেটা বললেন যে ব্যাংকগুলিকে কঠোর হতে হবে, ব্যাংক কঠোর হলে লাভ নেই। মানুষ মাটির নিচে টাকা রাখবে, মানুষ দেয়াল ভেঙে দেয়ালের ভিতরে টাকা রাখবে। এখন মানুষ নগদ টাকা ঘরে রাখে না, মানুষ ইউরো রাখে, ডলার রাখে, দিরহাম, রিঙ্গিত, এগুলি তো বেশি হয়, সাইজে কম। 1000 ইউরো যদি রাখে তাহলে হয়তো একটা মানি ব্যাগের চিপার মধ্যে রাখা সম্ভব, 10,000 ইউরো একটা মানি ব্যাগে রাখা সম্ভব, 50,000 ইউরো, 1 লাখ ইউরো একটা মানি ব্যাগে রাখা সম্ভব। মানুষ কিন্তু এই কনভার্টেও কিন্তু টাকা রাখতেছে, লুকায় রাখতেছে। এখন ব্যাংকের ভল্টটাও মানুষ নিরাপদ মনে করে না। মানুষ মনে করে যে আমার এটা ওই যে প্রাচীন আমলে ফিরে গেছে, মাটির নিচে থাকলে মনে হয় সিন্ধুক বা মাটির নিচে বা কোনো একটা গোপন আস্তানায়। এরকম ওই 5 আগস্টের আগে ব্যাংকে টাকার সংকট ছিল। কোনো একটা ব্যাংকে হয়তো এই 1 কোটি টাকার চেক দিলে সেটা ডিজনার হতো। এমনকি আমি আমার নিজের বেতনের 10,000 টাকার চেক দিয়েও 3বার ডিজনার হয়েছে। হ্যাঁ, ব্যাংকে কোনো টাকা নাই, এরকম ঘটনা ঘটছে। কিন্তু 5 আগস্টের পরে ধরেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে আবার ব্যাংকে প্রচুর টাকা ঢোকা শুরু হয়ে গেছে। ডাচ বাংলা ব্যাংকের একটা বুথে গেছিলাম আমার ওয়াইফের কিছু টাকা জমা দেওয়ার জন্য। তো কোনো বুথে টাকা জমা দিতে পারতেছে না, সব ফিল আপ। তখন ওরা আমার বললো যে স্যার, প্রতিদিন হিউজ টাকা, নগদ টাকা এই বুথগুলিতে ঢুকতেছে। তার মানে কি, মানুষের কিছু রাস্তা ফিরে আসছে, টাকা আবার ব্যাংকে ফিরে আসা শুরু করছে। এখনও কিন্তু বহুজনের কাছে নগদ টাকার খনি রয়ে গেছে, সেগুলি হয়তো সরকার এখনও সন্ধান পায়নি, উদ্ধার করতে পারেনি বা পর্যায়ক্রমে আসবে। আবার এমনও আছে যারা এই যে আওয়ামী লীগ বা বিভিন্ন আমলা, পুলিশ বা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যারা দেশের বাইরে চলে গেছে, তারা যাওয়ার সময় বিপুল পরিমাণ টাকা কিন্তু, নগদ টাকা কিন্তু নিয়ে গেছে, আবার অনেক ডলার নিয়ে গেছে। তো এইসবগুলি আসলে এই যে টাকা পাচার যে কত ফরম্যাটে বাংলাদেশ থেকেও তার কোনো ইয়ত্তা নাই। তো এগুলি আসলে ফেরত আনা বা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে আমি যেটা মনে করি সেটা হলো মানুষের মধ্যে দেশপ্রেম এবং ধর্মীয় মূল্যবোধ, এর কোনো বিকল্প নাই। একটা মানুষ যদি ধর্মীয়ভাবে সে বিশ্বাস করে আমাকে মরতে হবে, পরকালে আমাকে জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস যদি তার অন্তরে জন্মায়, তাহলে কিন্তু সে কিছু না হলেও অনুতপ্ত হবে, অন্তত দুর্নীতি করতে নিরুৎসাহ তৈরি হবে। দেশপ্রেম তৈরি হলে যে আমার টাকাটা কেন আমি বারমুডায় নেব, কেন আমি এটা কানাডা নেব, কেন আমি এটা অস্ট্রেলিয়া নেব, হ্যাঁ, সেখানে যে আমি ভোগ করতে পারবো কিনা। কিন্তু এই জিনিসটা মানুষের মধ্যে, এই দেশপ্রেমটা আসলে তৈরি করবে কারা? এই দেশ, এই ভাই যেটা প্রথমে বললেন যে শিক্ষা ব্যবস্থা, আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই ফরকারিয়া মাদ্রাসা সিস্টেমে। মক্তবে আমাদেরকে শিক্ষা দেওয়া হতো সেই সিস্টেমে। এখন কিন্তু আপনি দেখবেন গ্রাম অঞ্চলে কিন্তু শিক্ষাও দিলেন, সেই শিক্ষাও দিলেন। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিক যে প্রেক্ষাপট, বিভিন্ন দল ক্ষমতায় আসলে একে শোষণ করা, নির্যাতন করা, নিপীড়ন করা, হামলা মামলা, খুন গুম, এসব এক অপরকে, এটা তো বিগত 54 বছর ধরে আমরা দেখে আসছি। তাহলে এই আমি ছোটবেলায় সব শিখে আসলাম, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটকে আমাকে সেটা সাপোর্ট দেয়। এক্ষেত্রে আমি তাবলিগ জামাতের একটা কথা আমি বলবো যে ব্যক্তি সংশোধন হলে কিন্তু সমাজ সংশোধন হবে, দেশ সংশোধন হবে। একটু ব্যক্তি যদি ভালো হয়,
তার পরিবার ভালো হবে, একজন একজন করে ব্যক্তি ভালো হওয়ার মাধ্যমে কিন্তু একটা সমাজ ভালো হবে, এটা সমাজ ভালো হওয়ার মাধ্যমে একটা দেশ ভালো হবে। তা আসলে ওই যে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। আর এই আইন করে আপনি জানেন যে মার্ডার করলে আপনার ফাঁসি হবে, তারপর মানুষ মার্ডার করতেছে না। আপনি জানেন যে আপনি ঘুষ খেলে আপনাকে যদি হাতে নাতে ধরা পড়ে আপনাকে জেল খাটতে হবে, তারপর তো মানুষ ঘুষ খাচ্ছে। আইন করে আসলে এগুলি সমাধান কোনোদিন হয় না। আর যারা টাকা, কালো টাকা অর্জন করে ফেলছে তাদেরকে অন্তত সরকারের পক্ষ থেকে এই আস্থাটা দেওয়া উচিত যে তুমি টাকাটা দেশে রাখো, তোমার আমি ক্ষতি করব না। এখন ধরেন বিভিন্ন সংস্থা, বাংলাদেশ ব্যাংকের BFI এবং দুর্নীতি দমন কমিশন কারোর বিরুদ্ধে একটা অভিযোগ পড়া মাত্র তার ব্যাংক হিসাব ফ্রিজ করে দেয়। আমি এমনও পরিবার চিনি যার সংসারে বাজার করার টাকা পর্যন্ত নাই, সবগুলি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। সে তার স্টাফ স্যালারি দিতে পারতেছে না, তার ওই বিভিন্ন বিল, ইউটিলিটি বিল পর্যন্ত পরিশোধ করতে পারতেছে না। একটা লোককে ধরেই কিন্তু তার অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া, তার চতুর্মুখী সব কিছু ধ্বংস করে দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু এটাও যেমন উচিত না। আবার ওই টাকাটা তো সে তুলেও ফেলতে পারে না, টাকা তুলে ফেলতে পারে বা পাচার করে দিতে পারে। তাকে একটা লিমিট করে দেন যে তোমার এই পর্যন্ত তুলতে পারবে। এখন ধরেন বিকাশ তো এমনটা করে যে আগে যেমন এই বিকাশে যখন ঘুষ লেনদেন, আমরা নিজেরা অনেক রিপোর্ট করছি বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যে বিকাশে ঘুষ লেনদেন করে, তখন তো বিকাশ কিছুটা একটা লিমিট তৈরি করে দিয়েছিল, পরে আবার অবশ্য এসব লিমিট উঠে গেছে। তো এভাবে কিছু পদক্ষেপ সরকার আইনি পদক্ষেপ। আপনার নীতি নৈতিকতার কথা বলছিলেন, আমি আবার একটু রওশন আলীর কাছে একটু যেতে চাই। রওশন আলী, অর্থ ফেরত আনার 5টা ধাপের কথা এখানে আমি BFIU সূত্রে জানতে পেরেছি আর কি। আপনি যদি আইনিভাবে কি আমাকে যদি সমাধান দিতে। পাচার কিন্তু অর্থ ফেরত আনা হয় 5টি ধাপে। প্রথম ধাপ অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শনাক্ত করা, দ্বিতীয় ধাপে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা, তৃতীয় ধাপ সংশ্লিষ্ট তদন্ত সংস্থার মাধ্যমে অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করা, চতুর্থ ধাপে আদালতে বিচারিক প্রক্রিয়া শুরু এবং শেষ ধাপে অর্থ আদায়। আমার প্রশ্ন হলো, অর্থ যে পাচারকৃত অর্থ টাকা ফেরত আনতে আসলে বাংলাদেশে কোন ধাপে আছে? দেখুন, এখন যেই ধাপে আমরা আছি, আমি মনে করি আমরা প্রাইমারি স্টেজেও যেতে পারি নাই। আপনি বলবেন কিভাবে? যদি আমাদের উদ্যোগটা এভাবে হতো, সরকারের প্রথমেই উচিত ছিল যে আমাদের মানি লন্ডারিং প্রতিরোধ আইন যেটা রয়েছে সেটাকে দ্রুত সংশোধন করে নেওয়া, এবং এটার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করা উচিত ছিল। যে ট্রাইব্যুনালগুলোয় মামলাগুলো আসবে সেগুলো অতি দ্রুততার সাথে নিষ্পত্তির দিকে যেতে হবে। এখন দেখা গেছে আমাদের কাছে যে তথ্য আমরা পাই বিভিন্ন মাধ্যমে, সেখানে দেখা যায় যে মামলা শুধুমাত্র ইনিশিয়েট হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখেছি আমরা শুধুমাত্র ফ্রিজিং স্টেজে আছি। ফ্রিজিং স্টেজ মানে তা না, তদন্তই সবেমাত্র শুরু হচ্ছে। অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ফ্রিজ করা মানে কিন্তু মামলা হওয়া না, কোনো কোনো ক্ষেত্রে ফ্রিজ হওয়া মানেই কিন্তু মামলা হওয়া না, ফ্রিজ হওয়ার আরও পরে যেয়ে রেগুলার মামলা হতে পারে। ফ্রিজ হওয়া কখন হয়? যে যদি দুদক মনে করে বা NBR মনে করে বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা আমাদের যে CID রয়েছে তাদের কাছে কোনো তথ্য এসেছে, তারা বিশেষ আদালতে যেয়ে একটা পারমিশন পিটিশন করতে পারে। সেই পিটিশনের মধ্যে অনুমতি চেয়ে যে কোনো কারো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে। তার মানে এই না যে ফ্রিজের সাথে সাথে মামলা ইনিশিয়েট হয়ে গেল। মামলা ইনিশিয়েট হতে গেলে তাকে কিন্তু এটা নিয়ে তদন্ত করতে হবে, সম্পৃক্ত অপরাধ খুঁজতে হবে, কিভাবে টাকাটা সে অর্জন করেছে সে জায়গায় যেতে হবে, প্রমাণ তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। এখন সেই যারা এই তদন্তের সাথে রয়েছে তাদেরকে যদি আমরা যথেষ্ট জনবল, লোকবল, আইনি কাঠামোর মধ্য দিয়ে যথাযথভাবে তাদেরকে যদি সাপোর্ট দেওয়া না যায়, তাহলে দেখা যাবে যে আমরা মামলায় ইনিশিয়েট তদন্ত করতেই আমাদের 2 থেকে 4 বছর সময় লেগে যেতে পারে। তারপরে হচ্ছে সেই মামলা হওয়ার পর সেই মামলা প্রমাণ হওয়া, সাক্ষী সাবুত জোগাড় করা, জেরা জবানবন্দি নিয়ে রায় পর্যন্ত যেতে দেখা যাবে আমাদের 5 থেকে 10 বছর সময় লেগে যেতে পারে। সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না চাই বা বেরিয়ে আসার মতো যদি আমরা কোনো উদ্যোগ না নেই, তাহলে কিন্তু আমরা ফলপ্রসূ কিছুই পাবো না। বললাম যেটা আলোচনার পর্যায়ে যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো দেশ আমাদেরকে সাপোর্ট দিতে পারে, যে যাদের কাছে যারা অর্থ প্রেরণ করেছে, আমাদের এখানে মামলা ইনিশিয়েট হওয়ার পরপরই সেই মামলা ডকুমেন্টস যদি আমরা সেই দেশে পাঠাই, তাহলে সেই টাকাগুলো যদি আমরা ফ্রিজ করতে পারি। এখন সেই তথ্য তাদের কাছে যাওয়ার ফলশ্রুতিতে তারা কিন্তু উগান্ডা খুঁজে নিচ্ছে বা বারমুডা খুঁজে নিচ্ছে। বারমুডা উগান্ডা আসার পেছনে কিন্তু
একটা অন্যতম কারণ হচ্ছে সেই দেশে গেলে পরে তারা হয়তো আমাদেরকে সাথে সাথে ফ্রিজ করবে না। কিছু কিছু দেশ আছে দেখেন, যেই টাকাটা পাচার হয়ে ওই দেশে যাচ্ছে, ওই দেশের অর্থনীতিতে সেই টাকাটা যখন ইনজেক্ট হয়ে যাচ্ছে, ওই দেশের সরকার চাইবে না ওই ইনজেক্টকৃত অর্থটা আপনাকে সহজে দিতে সকল দেশ উৎসাহিত হবে না। সেই জায়গায়ও কাজ করার কিন্তু অনেক জায়গা রয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে দেখেন, মানি লন্ডারিংয়ের মাত্রা যেতে যেতে এখন কিন্তু ক্রিপ্টোকারেন্সি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে সকল অর্থ পাচার হচ্ছে সেইগুলোকে আইডেন্টিফাই করার জন্য, সেই জায়গায় কাজ করার জন্য আমাদের যে দক্ষ লোকবল, জনবল এবং সেটা বোঝার মতো আমাদের যে ইন্টেলিজেন্স দরকার রয়েছে, সেই জায়গায়ও কিন্তু আমাদের কাজ করতে হবে। এটা এমন একটা অপরাধ, এটা প্রতিদিন এখানে চেঞ্জ হচ্ছে, প্রতিদিন এখানে নিয়ম নীতি এবং সিস্টেমের পরিবর্তন আসছে। একটা ছোট্ট করে একটা প্রশ্ন উত্তর যদি আমাকে দিয়ে দেন। আমি গভর্নর বলেছেন অর্থাৎ আহসান এইচ মনসুর চিটং একটা প্রোগ্রামে তিনি বলেছেন 11 এপ্রিল বলেছেন যে আইনি পথে অর্থ ফেরত আনার সময় সাপেক্ষ, আপোষের মাধ্যমে টাকা ফেরত আনা গেলে তা অনেক দ্রুত হবে বলে মনে করেন। যেটা ভাই বলেছেন কালো টাকা সাদা করার সুযোগ, আপোষ আসলে হওয়ার সুযোগ আছে কিনা? যে বিদেশে টাকা পাচার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ওদের সাথে যারা পাচার করেছে তাদের সাথে আপোষ করার সুযোগ আছে কিনা? বা যদি বলি আওয়ামী লীগ সরকারের যারা পলাতক, যারা এই টাকাগুলো নিয়ে, তাদের সাথে আসলে আপোষ হওয়ার সম্ভাবনাও বা কতটুকু? খুব সুন্দর সম্ভাবনা আছে। সেখানে সরকারকে উদ্যোগ নিতে হবে, কারণ সরকার একা এই উদ্যোগটা নিবে না। এখানে একটা আইন করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা কীরকম? যারা এই টাকা পাচার করেছে তাদেরকে এক ধরনের ইন্ডিমনিটি দিতে হবে। আইন করে যদি সেই ইন্ডিমনিটি দেওয়া হয়, তাহলে কেউ কেউ হয়তো বা সাহস করবেন টাকাটা ফেরত আনার জন্য। আপনি তাকে আইন করে বলতে হবে যে আপনারা যে টাকা পাচার করেছেন এটার সার্টেন পার্সেন্টেজ আমরা হয়তো আপনাকে চলাফেরার জন্য দিতে পারি, বাকি টাকা যদি আপনি দিয়ে দেন আপনার বিরুদ্ধে কোনো মামলায় ইনিশিয়েট করা হবে না। এখন এই মামলা এই নিশ্চয়তা দেওয়ার জন্য হয়তো বা আপনাকে একটা আইন করতে হবে। এখন এই আইন করার জন্য বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল বর্তমানে চলমান রয়েছে তারা যদি বর্তমান সরকারকে সাপোর্ট দেন, তারা যদি ঐক্যমত্য হন এই ইস্যুতে, তখনই কিন্তু এটা খুব সহজেই সম্ভব হবে। আদারওয়াইজ ফলপ্রসূ এবং সে আগামীতে যারা রাজনৈতিক দল ক্ষমতা আসবেন তারাও এই বিষয়ে ইতিবাচক হবে কিনা সেটা হয়তো সময় বলে দেবে।